সম্রাটদা, অভিযোগ কাকে জানাবো, প্রশ্ন কাকে করব, যদি আজকে কোনো প্রশ্ন তুলতে গেলে, কোনো কথা বলতে গেলে এইরকম কিছু অভিধা বসিয়ে দেওয়া হয়, বলা হয় ড্রামা, কীভাবে সম্ভব? দেশের প্রধানমন্ত্রী ভীষণ কিউট, জানেন তো, খুব কম চাহিদা আমাদের দেশের প্রধানমন্ত্রী। একটা স্ত্রীমুক্ত সংসার, প্রশ্নমুক্ত সাংসদ, বিরোধীমুক্ত দেশ, আর মেধামুক্ত কিছু ভক্ত যেগুলো এদিকে সেদিকে ছড়িয়ে রাখা আছে। তা প্রধানমন্ত্রী আলোচনা করতে চাইছেন না, বলছেন নাটকের জায়গা না। নাটক তো আমরা দেখেছি, 15 লক্ষ টাকার নাটক, নোটবন্দির নাটক, বছরে 2 কোটি বেকারের নাটক, জিএসটির পরে নাটক, কোভিডের সময় আনপ্ল্যান্ড ওয়েতে লকডাউনের নাটক, আমরা নাটক দেখেই যাচ্ছি। প্রশ্ন হচ্ছে বিতর্ক নয়, প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তিতে শাসন করতে চাইছেন দেশকে, যেটা ভয়ঙ্কর মারাত্মক পরিস্থিতি। সংসদ আলোচনার জায়গা, সেখানে বিতর্ক চাইছেন না দেশের প্রধানমন্ত্রী, অথচ প্রাণ সাধারণ মানুষ ছেড়ে দিলেও এখনো পর্যন্ত আমার কাছে যা সংবাদ বা তথ্য আছে, প্রায় 30 জন বিএলওর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শান্তির সংসদ চাইছেন, শ্মশানের শান্তি, হট্টগোলের পরিবেশ থাকবে না, আলোচনা হবে না। আলোচনার পরিবেশ তৈরি করলেন না কেন সংসদে? কেন একের পর এক বিভিন্ন সময় বিরোধী দলের সাংসদদেরকে বার করে দিলে একের পর এক আইন পাশ করিয়ে নিলেন প্রধানমন্ত্রী? দেশ তো আপনার কাছে জবাব চাইছে। সর্বশেষ কথা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী যে দায়টা নিয়েছেন, নির্বাচন কমিশনার সেই আইনটা পাশ করে সংখ্যাধিক্যের জেরে, সংখ্যা সবসময় শেষ কথা বলে নাকি? সংখ্যা যদি শেষ কথা বলতো, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন বাস্তবায়িত হতো না। সংখ্যা যদি শেষ কথা বলতো, তাহলে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ হতো না। সংখ্যা যদি শেষ কথা বলতো, তাহলে গ্যালিলিওরা জিতে যেত না। সংখ্যা শেষ কথা বলে না। যে সংখ্যার জোরে তিনি আজকে সারা দেশকে দাবিয়ে রাখতে চেয়েছেন, সেই সংখ্যা তার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। একবারও বলতে শুনেছেন এতজন দেশের মানুষ একটা অপরিকল্পিত এসআইআর এর ফলে মৃত্যুমুখে চলে যাচ্ছে? সরকারি কর্মচারীরা একের পর এক আত্মহত্যা করছেন। প্রধানমন্ত্রী আপনার গঠিত নির্বাচন কমিশনকে দায়ী করে, চিফ ইলেকশন কমিশনারকে দায়ী করে আত্মহত্যা করছে। আপনার গুজরাটে করছে, আপনার গুজরাটে প্রধানমন্ত্রী বিএলওরা অধিকারের দাবি করছে। জবাব দেবেন না? আলোচনা চাইবেন না? আজ পর্যন্ত কোনোদিনও সাংবাদিকদের মুখোমুখি হননি প্রধানমন্ত্রী। আপনার মন কি বাত শুনে শুনে দেশবাসী আজ ক্লান্ত। আজ তাই খুব পরিষ্কারভাবে বলছি, সংসদ আলোচনার জায়গা। যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে মানুষ পাঠায়, তাদের মুখ থেকে ভাষা চায়, আন্দোলনের ভাষা, বিরোধিতার ভাষা, সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সমালোচনার ভাষা। আমি আসবো সম্রাটদা এখানে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই অমিতাভ কাঞ্জিলাল যোগদান করেছেন, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভদাকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে একটা সংখ্যার কথা বলছিলেন, শাসকের ধর্ম সম্পর্কে আপনারাও পরিচিত, তার মানে এক্ষেত্রেও বিরোধিতার জায়গাটা একই রকম হয় কিনা আমি সন্দীপাদির কাছ থেকে একটু জানার চেষ্টা করি। সংখ্যা নিয়ে অনেক কথা আপনাদের শুনতে হয়েছে, বামেদের শুনতে হয়েছে, 0, 1 ইত্যাদি শুনতে হয়েছে। তাহলে সংখ্যা এখানে খুব একটা ফ্যাক্টর না, এখানে তো সম্রাটদাই বলছেন সে কথা। না দেখুন, সংখ্যা নিয়ে যখন কথাটা উঠছে দেবারতী দেবী, তখন পশ্চিমবঙ্গে তৃণমূল যেরকম কংগ্রেস মুক্ত বাংলা চাইছে, কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে, সেরকমভাবে গোটা দেশের মধ্যে বিজেপি ওই একই স্ক্রিপ্টে চলছে যে কংগ্রেস মুক্ত ভারত। তো এবার ব্যাপারটা হচ্ছে, নালার গ্যাসের চা আর কাশফুলের বালিশের মধ্যে কোনো তফাৎ নেই, সবটাই একটাই স্ক্রিপ্টের ডায়লগ, অন্যরকমভাবে বলছেন দিদি এবং দাদা দুজনেই। এবার সংখ্যা তত্ত্বে যদি আসি, সংখ্যা তত্ত্ব মিলিয়ে 2002-এ যখন এনডিএর গভর্নমেন্ট ছিল, সেখানে অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন শ্রী লালকৃষ্ণ আডবাণীজি, সেই ক্যাবিনেটে আরও একজন হেভিওয়েট নেত্রী ছিলেন, তার নাম মমতা ব্যানার্জি।
2003-এ যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়, বিলটা আনা হয়, এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যিনি কিনা সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গে নাকি প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে এবং সেই জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে সেটাকে অ্যাক্টে পরিণত করে রুল চেঞ্জ করা হলো যে না 1987 থেকে যাদের জন্ম এই ভারতবর্ষে আপনার কাছে যাই নথি থাকুক না কেন সেগুলো প্রযোজ্য নয়, সেগুলো মানে এক্সাক্ট ডকুমেন্ট নয় যে আপনি এই দেশের নাগরিক, যেটা আজকের দিনে ইলেকশন কমিশন বলছে 1987 নয় 1984। এবার আসছে আরেকটা সংখ্যা তত্ত্বে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 2002-এ উপপ্রধানমন্ত্রী, আবারও বলছি উপপ্রধানমন্ত্রী এনডিএর বিজেপির লালকৃষ্ণ আডবাণীজি যখন পশ্চিমবঙ্গে এলেন একটা সভায়, বলেন পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী, সবাই কিন্তু মেনে নিলেন। উপপ্রধানমন্ত্রী বলছে ভাই মানতে তো হবেই, ওনাদের কাছে সব ডেটা থাকে। এবার 2025-এ যখন মোদি আর অমিত শাহ এলেন তখনও বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী। 2002 থেকে 2025 এই এক্স্যাক্টলি দুটো লিস্ট ধরেই তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে এসআইআরটা হবে, তাই না? তো 2002-এও যদি 2 কোটি বাংলাদেশি হয়, অনুপ্রবেশকারী হয়, আর 2025-এ এসেও যদি সেই 2 কোটি থাকে, তাহলে বলবো মহারাজ আপনাদের সংখ্যাটা কি, আপনাদের সংখ্যা তত্ত্বটা কি, আপনাদের সংখ্যা তত্ত্বের ম্যাজিক 2 কোটি থেকে বাড়ছে না কেন বা 2 কোটি থেকে কমছে না কেন? সমীক্ষাটা কোথায় আছে? 2023 সালের 12ই জানুয়ারি সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলেন এই ইয়েকে কি বলে মোদী সরকারকে যে অনুপ্রবেশ কতটুকু আছে, বাংলাদেশি অনুপ্রবেশ, হলফনামা দিয়ে বললো ওনাদের কাছে কোনো ডেটা নেই। তো আমাদের প্রশ্ন একটা জায়গায় যে যেখানে বারবার বলা হচ্ছে অনুপ্রবেশ হয়েছে, তাহলে 2002-এও যদি 2 কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকে দেবারতী দেবী, 2025-এ এসেও সেটা বাড়লো না কেন বা কমলো না কেন? সমীক্ষার রিপোর্টটা কি আপনাদের হাতে আছে? কোন রকম কোন মিডিয়ার হাতে আছে? আমাদের কাছে নেই, থাকলে আমাদেরকে কাইন্ডলি দিয়ে দেবেন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বিজেপির এক বঙ্গ নেতা উনি বলছেন যে 1,20,00,000 কাছাকাছি বোধহয় নাম বাদ যাওয়ার একটা পরিসংখ্যান দিয়েছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবার এই তথ্যটা কোথা থেকে এসেছে সেইটাও একটু জানার এখানে চেষ্টা করবো। অমিতাভদা রয়েছেন। তার আগে যখন অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য, অমিত শাহকে সরাসরি কাঠগড়ায় তুলছেন উনি এবং বলছেন যে অনুপ্রবেশ হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত, অনুপ্রবেশ হলো কি করে জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া, এবং আপনাদের মনে থাকবে কিছুদিন আগে অমিত শাহেরও একটা প্রতিক্রিয়া এই অনুপ্রবেশ সংক্রান্ত দেখিয়েছিলাম আপনাদের। আরও একবার একটু মনে করাবো আপনাদের কে কি বললেন এই দুজন, অমিত শাহ কিছুদিন আগে আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা কি ভাবছেন যে একটা বিভাজন তৈরি করে হিন্দু মুসলমান করে রোহিঙ্গা বাংলাদেশি করে, আরে রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে আর বাংলাদেশি যদি বাংলায় ঢোকে, অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। কি কারণে ঢুকেছে? আজকে এখানে যদি কোনো একটা সিকিউরিটি ল্যাপস হয়, আপনি কি করবেন? যদি এখানে সিকিউরিটি ল্যাপস হয় আপনারা কি করবেন? আগে পুলিশকে প্রশ্ন করবেন না হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করবেন? তাহলে আগে ঢুকলো কি করে? সেটা তো জবাব দিতে হবে। কে ঢোকালো, কেন ঢুকলো? বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না, আর অনেক মডিফিকেশন করেছে, অনেক নোটিফিকেশন বার করেছে। যেখানে 5 কিলোমিটার বর্ডারের পরিধি ছিল সেখানে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে রেড করার জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে? আপনি ছেড়ে দিন বাংলার কথা, জম্মু কাশ্মীরে কি করে ঢুকছে, যেখানে রাজ্য পুলিশ আর সিআরপিএফ আর বিএসএফ সব বিজেপির হাতে। দিল্লিতে যেখানে পার্লামেন্ট রয়েছে সেখানে কি করে ঢুকে ব্লাস্ট হচ্ছে। পার্লামেন্টে যেখানে সংসদরা বসছে সেখানে কি করে সিকিউরিটি ল্যাপস হচ্ছে। प्रभावित करे। मित्रों, एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव
देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। তৃণমূল বলছে এরা ঢুকছে কি করে, আর বিজেপি বলছে ঢোকার পরে সযত্নে লালিত পালিত হয়ে এত বছর আছে কি করে।